বাবার পছন্দ করা পাত্র হিসাবে নিজের ভার্সিটির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের রাগী জল্লাদ প্রফেসর সাফায়েত ইমতিয়াজকে দেখে চমকে উঠল রোয়াত, যাকে কিনা জমের মতো ভয় পায় সে। তার সাথে তার বাবা বিয়ে ঠিক করেছে। রুয়াতের জানা মতে তো তার হবু বরের নাম নোয়াস। তাহলে ইনি এখানে কেন? রুয়াত তড়িঘড়ি করে কেবিন নাম্বারটা দেখে নিল। না, ঠিক কেবিনটাতেই তো সে এসেছে। তার মা আসার আগে বলে দিয়েছে 3rd ফ্লোরের 7 নাম্বার কেবিনটাতে নোয়াস অপেক্ষা করছে। রুয়াত যখন আসে তখন কেবিনটা ফাঁকাই ছিল, অপেক্ষা করছিল তার বাবার পছন্দ করা ছেলের জন্য। হঠাৎ হন্তদন্ত হয়ে পাশে কাউকে চেয়ার টেনে বসতেই রুয়াত সেই দিকে তাকায়, কিন্তু পাশ ফিরে সাফায়েত ইমতিয়াজকে দেখে রীতিমতো ভড়কে যায় রুয়াত। লোকটার শরীর ঘেমে নেমে একাকার অবস্থা, এখনো তাকায়নি রুয়াতের দিকে। তাকালে নিশ্চয় রুয়াতের মতো সেও চমকে উঠত। দুঃখিত দেরি। কথাটা বলতে বলতেই মাথা উঁচু করতেই আর কথাটা সম্পূর্ণ করতে পারল না সাফায়েত। দৃষ্টিপাত হলো দুজনের। রুয়াত দৃষ্টিটা সরিয়ে নিল। অস্বস্তিরা প্রবলভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে, সাথে ভয়ও। লোকটা ভীষণ বাজি রুয়াতের ভাষ্য মতে, কেননা অ্যাকাউন্ট সাবজেক্টে জাস্ট অঙ্কে এফোর ওপর হলেই সবার সাথে বেশ রুড হয়ে কথা বলে। রুয়াতের সাথেও বেশ কয়েকবার রুড হয়ে কথা বলেছে। সাথে শাস্তি স্বরূপ সেই টপিক রিলেটেড অধ্যায়ের সব উদাহরণের অঙ্ক বাসায় কাজ দিয়ে দিয়েছে। সাফায়েত বেশ চমকালো নিজের স্টুডেন্টকে পাত্রী রূপে দেখে। তা তার মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে। তবুও কিছুটা শিওর হওয়ার জন্য রুয়াতের দিকে প্রশ্ন ছুড়ে বলল, আপনি কবির আঙ্কেলের মেয়ে? রুয়াত মাথাটা নত করেই উত্তর দিল, জি স্যার। সাফায়েতের কপালে 2 ভাঁজ পড়ল, বিরক্তিতে নাকি চিন্তায় সেটা ঠাউর করা গেল না। আপনি কি আগে থেকেই জানতেন আঙ্কেল আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে? রুয়াত তড়িৎ গতিতে তাকালো সাফায়েতের দিকে, ঝড়ের বেগে মাথা নাড়িয়ে বলল, না না স্যার, আমি সত্যি আগে জানতাম না আপনার সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে। তাহলে বিশ্বাস করুন, আমি জীবনেও আসতাম না এখানে। আপনাকে বিয়ে করার চেয়ে সারা জীবন সিঙ্গেল থাকা ঢের ভালো। সাফায়েত ভুরু কুচকালো রুয়াতের কথায়। মেয়েটা কি বোঝাতে চাইছে? রুয়াত আশেপাশে তাকালো, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। নিজেকে নিজেই ঠাটিয়ে চড় দিতে ইচ্ছে করছে। এই লোকটা সামনে থাকলেই কায়নাত ভয়ে সব তালগোল পাকিয়ে ফেলে। আপনার বাবাকে তাহলে বাসায় গিয়ে বলে দিবেন আপনার আমাকে পছন্দ হয়নি। অন্যমনস্ক হয়ে জবাব দিল রুয়াত। হুম। পরেক্ষণে কথার মানে বুঝতে পেরে কিঞ্চিত বিস্ফোরণ নিয়ে বলে, কি বললেন? সাফায়েত মাথার চুলগুলো পেছনে ঠেলে দিল, তারপর নড়ে চড়ে বসে বলল, আপনি নিজেই বলছেন আমাকে বিয়ে করার চেয়ে সিঙ্গেল থাকা ঢের ভালো। তো বিয়েটা ভাঙার জন্য তো রিজন লাগবে। আমারও তো শখ নেই নিজের ছাত্রীকে বিয়ে করার, রেপুটেশনেরও তো একটা ব্যাপার আছে। তাই বলছি বাসায় গিয়ে আঙ্কেলকে বলবেন আপনার আমাকে পছন্দ না, তাই আপনি এই বিয়েটা করবেন না। কথাটা বলেই সাফায়েত বসা থেকে উঠে চলে গেল। রুয়াত চোখটা বড় বড় করে তাকালো সাফায়েতের যাওয়ার পানে। লোকটা তাকে কিছু বলার সুযোগ না দিয়ে এমন অভদ্রের মতো চলে গেল, যেখানে রুয়াত বাবার মুখের উপরে একটা টু শব্দটাও করতে পারে না। বিয়ে ঠিক করার আগে বলেছে তার বাবার পছন্দের ছেলেকেই সে বিয়ে করবে, সেখানে কিনা রুয়াত বলবে এই সব? তার ছেলে পছন্দ না, সে এই বিয়ে করবে না? ইচ্ছে করলো লোকটাকে পচা পানিতে চুবাতে রুয়াতের। এখন বাসায় গিয়ে কি বলবে সে? তার মা তো পই পই করে বলে দিয়েছে নোয়াসের সাথে কোনো রকম উচ্চ বাক্য করবি না। তোর বাবার খুব পছন্দ ছেলেটাকে, আর তোকে তোর বাবার অনুমতি নিয়েই রেস্টুরেন্টে দেখা করছে। তাই লক্ষ্মী মেয়ের মতো দেখা করে চলে আসবি, মনে থাকে যেন। সে তো ভদ্র মেয়ের মতোই ছিল, কিন্তু এই লোক তো মোটেও ভদ্র নয়। তা না হলে এইভাবে হুট করে এসে কফি ঠান্ডার অফার না করেই দুম করে চলে যায়। আশ্চর্য। মাথা ভর্তি রাগ নিয়ে রুয়াত ওয়েটারকে ডেকে একটা কোক অর্ডার করে। কোকটা খেয়ে মন মেজাজ হালকা করে ঝাপসা ঠান্ডা করে নিল। বিলটা পে করে রেস্টুরেন্ট থেকে বের হলো। তারপর রিক্সা ডেকে বাসায় চলে গেল। এদিকে সাফায়েত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় চলে আসে। রাগে তার মাথাটা ফেটে যাচ্ছে। সে যদি ঘুণ অক্ষরেও টের পেত কবির আঙ্কেলের মেয়ে তারই ভার্সিটির ছাত্রী, তাহলে সে কোশ্চিন কালেও এই বিয়েতে হ্যাঁ জানাতো না। শারমিন বেগম ছেলেকে এত তড়িঘড়ি বাড়িতে ফিরে আসতে দেখে ছেলের দিকে এগিয়ে যায়। বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে, মেয়েটাকে পছন্দ হয়েছে তোর, তাই না সাফায়েত?
ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। পছন্দ হয়নি এটা বললে আমি কিন্তু বিশ্বাস করব না। সাফায়েত শান্ত চোখে মায়ের দিকে তাকালো। মা, এই বিয়েটা নিয়ে আর এগিয়েও না, মানা করে দাও। শারমিন বেগম অবাক নয়নে তাকালো ছেলের পানে। মানা করে দিব মানে কি সাফায়েত? তুমি যাকে আমার জন্য সিলেক্ট করেছো সে আমার ভার্সিটিরই স্টুডেন্ট মা। বিষয়টা ভেবে দেখো, আমি শিক্ষক হয়ে তো আর নিজের ছাত্রীকে বিয়ে করতে পারি না। প্লিজ, তুমি এই বিয়েটা নিয়ে আর এগিয়েও না। কবির ভাইয়ের মেয়ে তোর ভার্সিটিতে পড়ে? বিস্ময় নিয়ে কথাটা বলে শারমিন বেগম। সাফায়েত মাথা নেড়ে হ্যাঁ জানায়। শারমিন বেগম এবার হেসে ফেলে। বাহ, তাহলে তো ভালোই হলো, ছেলে আর ছেলের বউ একই ভার্সিটির। আমি এই বিয়ে করতে পারবো না মা। কেন, কি হয়েছে, সমস্যা কি তোর? সমস্যা একটাই, ও আমার স্টুডেন্ট। আমি আমার স্টুডেন্টকে বিয়ে করে নিজের রিপুটেশনটা নষ্ট করতে পারবো না। আশ্চর্য, ছাত্রীকে বিয়ে করলে তোর রিপুটেশন কেন নষ্ট হবে? পৃথিবীতে কি কোনো শিক্ষক তার স্টুডেন্টকে বিয়ে করেনি, নাকি তুই প্রথম শিক্ষক? অন্য শিক্ষক বিয়ে করুক বা না করুক, বাট আমি করব না। তুমি প্লিজ এটা নিয়ে ফোর্স করো না। এই নাও, আঙ্কেলকে ফোন দিয়ে মানা করো এক্ষুনি। কথাটা বলে সাফায়েত কবির শিকদারের নাম্বারে কল করে ফোনটা মায়ের হাতে ধরিয়ে দেয়। কবির শিকদার মেয়ের সামনে বসে আছে, পাশে কবির শিকদারের ওয়াইফ সামিরা শিকদার। বেশ কিছুটা সময় মেয়েকে পরক্ষণ করলেন, তারপর শুধালেন, নোয়াজকে তোমার পছন্দ হয়েছে? রুয়াদ বাবার পানে তাকালো। তার গলাটা শুকিয়ে আসছে, তার বাবাকে ব্যাপারটা বোঝাবে কি করে। অতঃপর লম্বা একটা শ্বাস টেনে রুয়াদ কিছু বলার জন্য উদ্যত হতেই কবির শিকদারের ফোনে কল আসে। কবির শিকদার ফোনের দিকে তাকায়, নোয়াসের নাম্বার দেখে মুচকি হাসে। ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলে, হ্যাঁ নোয়াস, বলো। ফোনের অপর পাশ থেকে ভেসে আসলো, ভাই, আমি নোয়াস না, নোয়াসের মা বলছি। হ্যাঁ পা, বলুন। নোয়াসের তো রুয়াদকে পছন্দ হয়েছে, তো চাইছি এবার বিয়ের ডেটটা ফিক্সড করতে। সাফায়েত চমকে উঠল মায়ের এমন কথা শুনে। সে তো বিয়েটা ভাঙার জন্য ফোন দিতে বলেছে, আর তার মা তার সাথে মির্জাফরগিরি করে বিয়ের ডেটটা ফিক্সড করার কথা বলছে। সাফায়েত ফোনটা তার হাতে দিতে বলল ইশারায়। শারমিন বেগম রাগী চেহারা নিয়ে ছেলেকে শাসালো। আমার আর কি মতামত থাকবে আপা, আপনারা একটা দিনক্ষণ দেখে আসুন, তারপর না হয় বিয়ের ডেটটা ফিক্সড করা যাবে। আচ্ছা বেশ, আমি আর সাফায়েত তাহলে বৃহস্পতিবার আসছি। আজ তো সোমবার, ঠিক আছে। শারমিন বেগম ফোনটা কেটে নিয়ে ছেলের হাতে ধরিয়ে দিলেন। সাফায়েত রাগী কণ্ঠে বলল, এটা কি করলে তুমি? তোমাকে আমি বিয়ে নিয়ে এগোতে মানা করেছি, আর তুমি কিনা বিয়ের ডেট ফিক্সড করার জন্য আগাচ্ছ। শারমিন বেগম এবার কণ্ঠে রাগী ভাব এনে বলেন, মেয়েটা দেখতে অসুন্দর, কালো, হাঁটতে পারে না, কানা, ল্যাংড়া, কোনটা বল? কোনোটাই না, দেখতে যথেষ্ট সুন্দরী। তাহলে তোর সমস্যা কি? সমস্যা একটাই, ও আমার ছাত্রী। এটাই সমস্যা? মেয়েটা তোর ছাত্রী না হলে বিয়েটা তো করে নিতি। সাফায়েত নিঃশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ, করে নিতাম। শারমিন বেগম এবার বসা থেকে উঠে দাঁড়ালেন। বেশ, তাহলে ভার্সিটির জবটা তুই ছেড়ে দে। তাহলে রুয়াদ আর তোর স্টুডেন্ট থাকবে না, আর না তুই তার টিচার থাকবি। হয় জব ছাড়বি, না হয় ওই জব থেকে রুয়াদকে বিয়ে করবি। তোর এই জাস্ট টিচার স্টুডেন্টের সম্পর্কের জন্য আমি বিয়েটা ভাঙতে পারবো না। মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার ইচ্ছে রুয়াদকে তোর বউ করার। সে আমি যে কোনো মতেই করিয়ে ছাড়বো। এখন তুই টিচার থেকেই বিয়ে করবি, নাকি জবটা ছেড়ে দিয়ে বিয়ে করবি, সেটা তুই ভালো জানিস। বাট বিয়েটা তোকে কিন্তু রুয়াদকেই করতে হবে। কথাটা বলে শারমিন বেগম চলে গেল। সাফায়েত মায়ের যাওয়ার পানে তাকিয়ে রাগে কিরমির করতে করতে নিজের রুমে ঢুকলো। অসহ্যকর লাগছে এখন। কোন কুক্ষণে সে বিয়েতে হ্যাঁ বলেছিল, তার জন্য এখন কপাল চাপড়াতে ইচ্ছে করছে। দোতলা বাড়ির ছাদের দোলনায় বসে আছে রোয়াত। সামনে রোয়াতের দিকে পূর্ণ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে রোয়াতের বড় বোন রজনী। প্রচণ্ড রোদ। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী 2 মাস, বৈশাখ ও জ্যৈষ্ঠ জুড়ে গ্রীষ্মকাল। এই সময় সূর্যের প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে ওঠে ভূমি। এই প্রচণ্ড রোদে রোয়াতকে ঠাই দোলনায় বসে থাকতে দেখে এবার অনেকটাই বিরক্ত নিয়ে রজনী শুধালো, আর কতক্ষণ এইভাবে বসে থাকবি রোয়াত? শরীরের স্কিন টোনটা তো পাতিলের তলার মতো হয়ে যাবে একেবারে। সামনে তোর বিয়ে, এভাবে রোদে বসে থাকলে ট্রাস্ট মি, বিয়ের দিন তোকে বাজে দেখাবে। রুয়াদ সরু চোখে তাকালো বোনের দিকে।
রজনীর চোখ মুখ কুঁচকে আছে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে। তোর সমস্যা হলে তুই রুমে চলে যা আপু, আমি ভাবছি কিছু। কি এমন ভাবছিস যে রোদে বসে আর আমাকে বলতে পারছিস না? বলতো দেখি আমাকে। শুনে কি হবে তোমার? তুমি কি পারবে আমাকে হেল্প করতে? রজনী রোয়াতের পাশে দোলনায় বসে রোয়াতকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, বলেই দেখ, হেল্প করলেও তো করতে পারি। রোয়াত সোজা হয়ে বসলো। বেশ, তাহলে তো আমার বিয়েটা ভাঙার টিপস দাও তো। রজনী সহসা ছেড়ে দিল রোয়াতকে, অবাকের ন্যায় বলল, কি, মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিক আছে আপু, তোমাদের মাথা ঠিক নেই। তোমরা কি করে ওনার সাথে আমার বিয়েটা ঠিক করতে পারো? রজনী ভুরু কুচকালো। ওনার সাথে মানে? তোমাকে বলেছিলাম না আমার ভার্সিটির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সাফায়েত ইমতিয়াজের কথা? হ্যাঁ, যে তোকে প্রায় এক গদা হোমওয়ার্ক দিত। ইয়েস। জানিস ইনি কে? কেবলই তো বললাম সে কে। আমার যার সাথে বিয়েটা ঠিক হয়েছে, চিনিস তাকে? দেখেছিস তাকে? দেখিনি, চিনিও না, শুধু জানি বাবার কোনো এক বন্ধুর ছেলে সে। নোয়াস নাকি কি যেন নাম, সাফায়েত ইমতিয়াজ নোয়াস সে। নামটা সম্পূর্ণ মস্তিষ্কে না ঢুকিয়েই রজনী বলে উঠল, ও, পরক্ষণে বিস্ময় নিয়ে, সাফায়েত ইমতিয়াজ নোয়াস? রোয়াত উপর নিচ মাথা ঝাঁকায়। তো এখন কি করতে চাইছিস? রোয়াত বসা থেকে উঠে দাঁড়ালো। বিয়েটা ভাঙতে। মনে হয় না পারবি বিয়েটা ভাঙতে রোয়াত। এমনটা মনে হলো কেন? কারণ অলরেডি নোয়াসকে পছন্দ আব্বুর। সেখানে তুই কি বলবি বিয়েটা ভাঙার জন্য? যথার্থ কারণ আছে তোর বিয়েটা ভাঙার জন্য, বল আমাকে। অবশ্যই কারণ আছে আমার কাছে বিয়েটা ভাঙার। কি কারণ আছে তোর কাছে? এই যে আমরা টিচার স্টুডেন্ট, এটাই কি যথেষ্ট নয় বিয়েটা ভাঙার জন্য? রজনী ঠোঁট টিপে বলল, হ্যাঁ যথেষ্ট, এর থেকেও বেশি। যা বাবাকে গিয়ে বলেই দেখ একবার। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কথাটা বলে রুয়াত ছাদ থেকে নেমে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতেই মনে হলো সব কথার লাইনগুলো সাজিয়ে নিল। বাবাকে ঠান্ডা মস্তিষ্কে বোঝাতে হবে। কথাটা সাজাতে সাজাতেই কবির শিকদারের রুমের সামনে এসে দাঁড়ায় রুয়াত। লম্বা করে আগে একটা শ্বাস ফেলে, তারপর একটু দরজার সামনে পায়চারি করে রুমের দরজায় কড়া নেড়ে বলে, আব্বু আছো? ভেতরে আসবো? কবির শিকদার রেডি হচ্ছিল রুমে। ছোট মেয়ের কণ্ঠ শুনে বলে, হ্যাঁ আসি, ভেতরে এসো। রুয়াত রুমে ভেতরে ঢুকলো। কবির শিকদারের থেকে কিছুটা দূরে বিছানায় বসে রুয়াত। কিছু বলবে? মেয়ের দিকে শান্ত চাহনি নিয়ে বলল কবির শিকদার। রুয়াত উপর নিচ মাথা ঝাঁকালো। বলো তাহলে কি বলতে চাও? রুয়াত তার শুকনো ঠোঁটটা জিহবা দিয়ে ভিজিয়ে নেয়। তার কণ্ঠনালী কেঁপে উঠছে। আসলে আব্বু, আমি এই বিয়ে। এই নাও তোমার চা। চায়ের কাপ নিয়ে রুমে প্রবেশ করতে করতে কথাটা বলে ওঠে সামিরা শিকদার। মেয়েকে নিজেদের রুমে দেখে সামিরা শিকদার চায়ের কাপটা স্বামীর হাতে দিয়ে মেয়ের দিকে তাকিয়ে বলে, তুই এখানে কোনো দরকার? রুয়াত আশাহত হলো। তার মা আরেকটু পরে চাটা নিয়ে আসলে কি এমন হতো? আমি একটা কথা বলতে চাই মা বাবাকে। কি কথা? আসলে তোমরা আমার বিয়েটা যার সাথে ঠিক করেছো, সে হচ্ছে আমার ভার্সিটির শিক্ষক সাফায়েত ইমতিয়াজ নোয়াস। কবির শিকদার তড়িৎ গতিতে মেয়ের পানে তাকালো, অবাকের সুরে বলল, নোয়াস তোমার ভার্সিটির শিক্ষক? হ্যাঁ। মুখে হাসি ফুটে উঠল কবির শিকদারের। তোমার ক্লাস নেয় নোয়াস? হ্যাঁ, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের। হুম, যাক, তাহলে তো ভালোই হলো, পড়াশোনায় অনেকটাই হেল্প হবে তোমার। রোয়াত ভড়কে গেল বাবার কথা শুনে। সে তো বিয়েটা ভাঙার জন্য বলেছে, আর তার বাবা আরো উৎসাহিত দিচ্ছে। আমি তার স্টুডেন্ট বাবা। সেটা তো আরো ভালো। তোমাকে আর অ্যাকাউন্টটা আলাদা করে টিচারের কাছে পড়তে হবে না, নোয়াসই পড়াতে পারবে। কিন্তু বাবা আমি। কবির শিকদার শোয়া থেকে উঠে দাঁড়ালো। বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে মেয়েকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলে, আমি একটু নিচে থেকে আসছি, ফিরতে রাত হবে। কবির শিকদার চলে গেল। রুয়াত বাবার যাওয়ার পানে তাকিয়ে রইল। সামিরা শিকদার বিছানায় আয়েশ করে বসে বলে, যাওয়ার সময় কাপটা নিয়ে যাস তো। রুয়াত তাকালো মায়ের দিকে, কিছুক্ষণ চুপ থেকে বলল, মা। হুম? আমি স্যারকে বিয়েটা করতে চাই না। সামিরা শিকদার ভুরু কুচকালো। কেন? উনি আমার স্যার। তাতে কি? তাতে কি মানে? আমি স্যারকে বিয়ে করতে চাই না। তাহলে কি রিক্সাওয়ালা খুঁজে বিয়ে দিব? রিক্সাওয়ালাটাকে টানছো কেন তুমি? বিয়েটা কি ভাঙা যায় না?
বিয়ে ভাঙার মতো তো তেমন কিছু দেখছি না আমি। বাট আমি তো রাজি না। কোনো মেয়েই বা বিয়ের সময় রাজি থাকে শুনি? আমিও রাজি ছিলাম না তোমার বাবাকে বিয়ে করার সময়। তাও দেখো 28টা বছর পার করে দিলাম। তুইও পার করে দিতে পারবি? তার মানে বিয়েটা আমার ওর সাথে হচ্ছে? হ্যাঁ। রোয়াত কিছু বলল না, রেগে হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল। সামিরা শিকদার পেছন থেকে রোয়াতকে চায়ের কাপটা নিয়ে যেতে বলল, কিন্তু রোয়াত কানেই নিল না কথাটা। রোয়াতকে রেগে রুম থেকে ঢুকতে দেখে রজনী হাই তুলতে তুলতে বলে, পারলি বিয়েটা ভাঙতে? রোয়াত জবাব দিল না। রজনী রোয়াতের পাশে বসলো। তার বোনটা মিছে রাগ করছে। রজনী রোয়াতকে নিজের দিকে ঘোরালো, গালে আলতো করে হাত রেখে বলল, আব্বু বেশ বিচক্ষণ মানুষ। নোয়াশের মধ্যে ভালো কিছু আছে বলেই আব্বু তোর বিয়েটা নোয়াশের সাথে ঠিক করেছে। বাবা মারা ছেলে মেয়েদের অসুখী রাখবে এমন জায়গায় নিশ্চয় বিয়ে দেয় না। আর আব্বুর বিরুদ্ধে গিয়ে কিছু করলে তার ফলাফল কি হয় তা নিশ্চয় আমাকে দেখে বুঝতে পারছিস। আমি চাই না রোয়াত তুই আব্বুর অমতে কোনো কাজ করিস। ছোট থেকে মানুষটা বেস্ট জিনিসগুলোই আমাদেরকে দিয়েছে। জীবনসঙ্গী হিসেবে বেস্টটাই তোকে দিচ্ছে। এখন বুঝছিস না, কিন্তু পরে ঠিকই বুঝবি। আর আব্বুর কিন্তু তোকে নিয়ে বেশ আশাবাদী, সে অলওয়েজই। সো সে অসন্তুষ্ট হবে এমন কোনো কাজ করিস না বোন। রোয়াত রেগে থাকলেও বোনের কথাগুলো কানে আসতেই শান্ত চোখে তাকালো বোনের দিকে। কেমন যেন বুকটা দুমড়ে মুচড়ে উঠছে রোয়াতের। তার বোনটা কি এখনো অতীতটা ভুলতে পারেনি? এখনো কি মাঝরাতে উঠে কান্না করে? আলাদা রুম হওয়ায় এখন আর বোনের কান্নার সঙ্গী হতে পারে না রোয়াত। রজনীর গালে আলতো করে হাত রাখে রোয়াত। রজনীর চোখ কেমন যেন ছলছল করছে। রোয়াত জড়িয়ে ধরলো বোনকে। আমি বিয়েটা করব আপু। হ্যাঁ, বিয়েটা করব। বাবার অমতে যাব না। তোমার সব কথা আমি শুনবো। রজনীর চোখ দিয়ে টুপ করে অশ্রু গড়িয়ে পড়ল। রোয়াত দেখার আগেই সেটা সন্তর্পণে মুছে ফেলল। মেয়েটা বড্ড ভালোবাসে রজনীকে। চোখের জলটুকু দেখলে তার চোখ দিয়ে অশ্রু গড়াবে। রজনী রোয়াতের থেকে নিজেকে ছাড়িয়ে হাসার চেষ্টা করে বলে, গোসল করে ফ্রেশ হয়ে আয়। দুপুরের খাবার খেতে হবে তো নাকি? রোয়াত বোনের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থেকে আলমারি থেকে ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। রজনী লম্বা করে শ্বাস ফেলে। চাইলেও কিছু অতীত একেবারে নিঃশেষ করে মুছে ফেলা যায় না স্মৃতি থেকে। অতঃপর বসা থেকে উঠে খাবার আনতে চলে যায়। বিকেলে ভার্সিটি থেকে বাসায় ফেরে সাফায়াত। বসার ঘরে বসে গলা ছেড়ে এক গ্লাস ঠান্ডা পানি চায়। সাফায়েতের ছোট বোন সানজিদা ঠান্ডা পানি এনে ভাইয়ের হাতে ধরিয়ে দেয়। সাফায়েত ভুরু কুচকালো বোনকে পানি দিতে দেখে। নিত্যদিনে তার মা দিয়ে থাকে। যেদিন সে বাসায় থাকে না সেই দিন ছোট বোন দেয়। তার মানে তার মা বাসায় নেই? মা বাসায় নেই? সানজিদা সোফায় বসতে বসতে বলে, না, আম্মু একটু বের হয়েছে। কোথায় গেছে? স্বর্ণের দোকানে গহনা আনতে। কিসের গহনা? হো মা, ভুলে গেলে? তোমার না সামনে বিয়ে ভাইয়া, ভাবির জন্য গয়না আনতে গেছে। সাফায়েত অর্ধেক পানি খেয়ে আর খেতে পারল না। বিয়ের ডেট ফিক্সড হলো না, তার আগেই তার মা একটা তোড়জোড় শুরু করে দিয়েছে। মনে হচ্ছে বিয়ে যেন কালই হতে যাচ্ছে। সাদমান কোথায়? সাদমান ভাইয়া তো আম্মুকে নিয়ে গেছে। হতচ্ছাড়াটা নিশ্চয়ই উস্কিয়েছে আম্মুকে। তার বলতে মনে হচ্ছে বিয়েটা তোমার না ওর। আসুক আজ বাসায়, ঝেঁটিয়ে আমেরিকায় ফেরত পাঠাবো। সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও ভাইয়া। সাদমান ভাই 1 বছরের আগে আর যাচ্ছে না আমেরিকা। খালাকে ফোন দিয়ে এটাই বলেছে। সাফায়েত কিছু বলল না। কলিং বেল বাজতেই দরজার দিকে তাকালো। সানজিদা বসা থেকে উঠে দরজাটা খুলে দিল। সাফায়েতের মা আর সাদমান এসেছে, হাতে তাদের শপিং ব্যাগ। শারমিন বেগম ভেতরে ঢুকে সোফায় গাটা এলিয়ে দেয়। যা গরম পড়েছে বাহিরে, ঘেমে নেমে একাকার অবস্থা। সাদমান শপিং ব্যাগটা টি টেবিলে রেখে সাফায়েতের দিকে তাকিয়ে বলে, ব্রো, তোমার বিয়ে, অথচ দেখো খাটছি আমি। দেখো, খালামণিকে নিয়ে ভাবির জন্য গহনা কিনে নিয়ে এসেছি। চোখ ফেরাতে পারবে না এক্সক্লুসিভ ডিজাইনের সব গহনাগুলো দেখো। সাফায়েত বসা থেকে উঠে রুমের দিকে যেতে যেতেই দাঁতে দাঁত চেপে বলে, রুমে আয় তুই, তোর এক্সক্লুসিভ ডিজাইনের গহনা তোকে পরিয়ে দেখাবো। চোখ ফেরানো দুষ্কর হয় কি না? সাদমান বুঝলো না তার ভাইয়ের কথার মানে। সানজিদার দিকে তাকিয়ে বলে, ব্রো এভাবে বলল কেন? আরে বাদ দাও ভাইয়ের কথা।
আগে বক্সটা খুলে দেখাও, ভাবির জন্য কেমন গহনা নিয়ে আসলা। হ্যাঁ, দেখবি তুই? হ্যাঁ। সাদমান বক্সটা খুলে এক এক করে খুলে দেখালো সানজিদাকে। সানজিদা গহনাগুলো দেখলো। সত্যি অসম্ভব সুন্দর গহনার কারুকাজ। শারমিন বেগম বসা থেকে উঠে নিজের রুমে গেল। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে ছেলের রুমে ঢোকে। সাফায়েত নিজের রুমের ল্যাপটপে বসে কাজ করছিল। শারমিন বেগমকে সামনে দাঁড়াতে দেখে ল্যাপটপটা মুখে রেখেই বলে, যা বলতে এসেছো বলে ফেলো। শারমিন বেগম ছেলের পাশে বসে বলল, কাল যাচ্ছি রুয়াদদের বাসায় ডেটটা ফিক্সড করতে। ভার্সিটি থেকে তাড়াতাড়ি দুপুরে ফিরিস। ক্লাস শেষ হলেই ফিরে আসব। বললাম আগে ফিরতে, আর বলছিস ক্লাস শেষ হলেই ফিরবি। আচ্ছা, চেষ্টা করব। রোয়াদ কি আজ ভার্সিটিতে এসেছিল? কথা হয়েছে তোদের? সাফায়েত ল্যাপটপটা বন্ধ করলো। তপ্ত শ্বাস ফেলে বলল, রোয়াদ ভার্সিটিতে এসেছিল কিনা জানি না, আজ ওদের ক্লাস ছিল না আমার। ফোন দিয়ে কথা বল একটু। ফোন দিয়ে কি কথা বলবো? আশ্চর্য, বিয়ে তোদের, আগে থেকে কথা বলে কমফোর্ট হয়ে নিবি না? নাম্বার নেই। আশ্চর্য, আমার কাছে চা নাম্বার। সাফায়েত ফোনটা এগিয়ে দিল। শারমিন বেগম সাফায়েতের ফোনে রোয়াদের নাম্বারটা সেভ করে দিল। তারপর ফোনটা সাফায়েতের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। ঠিক সন্ধ্যাবেলা। আশেপাশে আধার নেমে এসেছে। রাস্তার পাশে থাকা কৃত্রিম আলোগুলো জ্বলে উঠেছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোর দিকে নির্নিমেষ ভাবেই চেয়ে আছে দুই জোড়া চোখ। বেলকুনির চেয়ারে বসে আছে রজনীর রোয়াদ। সামনের টেবিলেই আছে স্ন্যাক্স। রোয়াদ স্ন্যাক্স নিচ্ছে আর খাচ্ছে। দুজনের মুখে কোনো কথা নেই। নীরবতা ছেয়ে আছে পুরো বেলকুনি জুড়ে। নীরবতা ছেদ ঘটল ফোনের আওয়াজে। রোয়াদের ফোনটা বেজে উঠেছে। রোয়াদ ভুরু কুচকালো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো অচেনা নাম্বার। রোয়াদ কেটে দিল। রোয়াদের ফোন কেটে দেওয়ায় রজনী বলে ওঠে, কেটে দিলি কেন ফোন? রোয়াদ স্ন্যাক্স মুখে নিতে নিতে বলে, অচেনা নাম্বার তো, সেই জন্য। দরকারিও তো হতে পারে। দরকারি হলে আবারও ফোন দিবে। এদিকে সাদমান কান থেকে ফোনটা নামালো। ভুরু কুচকে সাফায়েতের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, ব্রো, ফোনটা কেটে দিল ভাবি। তাতে আমি কি করব? সাদমান সাফায়েতের দিকে এগিয়ে এসে বিছানায় বসে বলে, তুমি কি করবে মানে? তোমার ফোন ধরেনি, বুঝতে পারছো? আমি কি প্রাইম মিনিস্টার যে আমার ফোনটা তার ধরতে হবে? প্রাইম মিনিস্টার না, ঠিক আছে, তবে লাইফ মিনিস্টার তো তুমি তার। আমার মনে হয় কি জানো? কি? ভাবি মনে হয় বুঝে ফেলেছে ফোনটা তুমি না, তার দেবর করেছে, সেজন্যই কেটে দিয়েছে। তাহলে আর কি, প্লিজ বেলাজের মতো করে ফোন দিস না অন্যের বউকে। সাদমান সহসা বসা থেকে উঠে দাঁড়ালো। অসহায়ের সহিত বলল, আজ একটা বউ নেই বলে এইভাবে অপমান করলে প্রো? একদিন আমারও বউ হবে, দেখে নিও তুমি। ও আচ্ছা, এখন যা নিজের রুমে, আর আমাকে ঘুমাতে দে। ভাবিকে ফোন দাও। দিবনে। আমার সামনেই দাও, দেখি ধরে কিনা তোমার ফোন। সাফায়েত কিছু একটা মনে করে ফোনটা দিল রোয়াতের নাম্বারে। রোয়াত ফের একই নাম্বার দেখে ফোন আসায় কিছুক্ষণ তাকিয়ে রইল ফোনের দিকে। রজনী রোয়াতের বাহুতে ধাক্কা দিয়ে বলল, রিসিভ কর। রোয়াত ফোনটা রিসিভ করে হ্যালো বলল। সাদমান হতবাক হয়ে তাকিয়ে রইল সাফায়েতের দিকে। ফিসফিস করে বলে উঠল, দিলে টান আছে তো দেখছি তোদের ব্রো। তুমি ফোন দিলে আর অমনি রিসিভ হলো। কথা বলো, আমি তাহলে আসছি। সাদমান রুম থেকে বেরিয়ে গেল। সাফায়েত ফোনটা নিয়ে বেলকুনিতে চলে আসলো। বেলকুনির রেলিংয়ে বাঁ হাত দিয়ে বলে, হ্যালো। ওপাশ থেকে রোয়াদ বলে, কে আপনি ভাই? নাম্বারটা তো চেনা চেনা লাগছে না আমার। সাফায়েত ভুরু কুচকালো ভাই বলাতে। আমি তোমার ভাই নই, ইডিয়েট। তাহলে কে? হবু স্বামী। রোয়াদ খান থেকে ফোনটা নামালো। মুখের সামনে ধরে নাম্বারটা আরেকবারে দেখে নিল। আমার নাম্বার কই পেলেন? খুব কঠিন কাজ নয় নিশ্চয় তোমার ফোন নাম্বারটা পাওয়া। তা অবশ্য ঠিক। তা কোনো দরকারে ফোন দিয়েছেন শুনি? হ্যাঁ। তুমি তোমার বাবাকে বলেছো যে তুমি আমাকে বিয়েটা করতে রাজি না? সেটা বলতে পারলে নিশ্চয়ই এতক্ষণে জেনে ফেলতেন বিয়েটা ভেঙে গেছে। বলতে পারোনি কেন, ইডিয়েট? আশ্চর্য, ইডিয়েট বলছেন কেন আমাকে? আর আমার ঠেকানা কি বলার? আপনি নিজেও তো বিয়েতে রাজি না। আপনি গিয়ে বলেন না বিয়েটা ভাঙার কথা। আপনার তো আবার স্টুডেন্ট বিয়ে করলে রেপুটেশন খারাপ হয়ে যাবে। তুমি নিজে রাজি না, তাতে কি? সব মেয়েই তো বিয়ের আগে রাজি থাকে না, বিয়ের পর ঠিকই রাজি হয়ে যায়। আপনার আমার ব্যাপারটাও ধরে নিন না, সেম। আপত্তি নেই আমার বিয়েতে। আপনার থেকে থাকলে প্লিজ বিয়েটা ভেঙে দিয়েন। এখন রাখি।
রুয়াত সাফায়েতের মুখের উপরে ফোনটা কেটে দিল। রজনী হতবিহ্বল হয়ে তাকালো রুয়াতের দিকে। এইভাবে মুখের উপরে ফোনটা কেটে দেয় কেউ? আমি দেই। এত সাহস পেলি কি করে? তুই না তাকে জমের মতো ভয় পাস? রুয়াত এবার চোখটা ছোট ছোট করে তাকিয়ে ৩২ পাটি দাঁত বের করে হেসে বলে, ওটা সামনাসামনি আর ক্লাসেই সেটা। এমনি ফোনের ভিতরে আমি তার ১৪ গোষ্ঠীও উদ্ধার করে দিতে পারবো। আমি ফোনের ভেতরে বেশ অনেকটাই সাহসী, ব্রেভ গার্ল। এদিকে সাফায়াত ফোনের দিকে শক্ত মুখ করে তাকিয়ে আছে। কত বড় সাহস! তার মুখের উপরে ফোন কেটে দেয়। তার সাথে কি সে প্রেমের আলাপ করার জন্য ফোন দিয়েছিল নাকি? না, সাফায়েত ইমতিয়াজ নোয়াজ এই মেয়েকে দেখে নেবে। ভার্সিটি, বাসা, রুমে, বাহিরে সব জায়গায় অতিষ্ঠ করে ছাড়বে। সকালে কোনো রকম ব্রেকফাস্ট করে ৯টার মধ্যে বাসা থেকে বের হয় রুয়াত। বাসা থেকে বের হয়ে সোজা বাসে ওঠে। গন্তব্য তার ভার্সিটিতে। চারিদিকে গরমের তীব্র উষ্ণতা। এই তীব্র গরমে মানব জীবনের অবস্থা খুবই শোচনীয়। পাক্কা ৩০ মিনিট বাসে থেকে ভার্সিটির সামনে আসতেই রুয়াত গাড়ি থেকে নেমে পড়ে। ব্যাগ থেকে ছাতা বের করে সেটা ফুটিয়ে হাঁটা ধরল। ৫ মিনিট হেঁটে গেলেই সামনে ভার্সিটি। এই ৫ মিনিট রাস্তা হেঁটে যেতেই রুয়াতের গলাটা শুকিয়ে আসে। ব্যাগ থেকে ওয়াটার বোতলটা বের করে গলাটাকে ভিজিয়ে নেয়। বাসা থেকে বের হবার আগে স্বামীরা শিকদার বলে দিয়েছে মেয়েকে তাড়াতাড়ি বাসায় ফিরতে, কারণ আজ সাফায়েত ও তার মা আসবে বিয়ের ডেট ফিক্সড করতে। রুয়াত বাধ্য মেয়ের মতো বলে দিয়েছে তাড়াতাড়ি ফিরবে। ভার্সিটি এসেই রুয়াত নিজের ক্লাসে চলে যায়। আজ 3rd পিরিয়ডে সাফায়েতের ক্লাস আছে রুয়াতদের। সাফায়েত নিজের ডিপার্টমেন্টের অফিস কক্ষে বসে আছে। সবে একটা ক্লাস নিয়ে এসেছে। এই 2nd পিরিয়ডে তার কোনো ক্লাস নেই। সেজন্য কক্ষে বসে রয়েছে, রেস্ট নিচ্ছে। সাফায়েত বাসা থেকে বের হবার আগে তার মাকে বলে এসেছে সে ভার্সিটি থেকে সোজা রুয়াতদের বাসায় যাবে। তারা যেন তার জন্য অপেক্ষা না করে। 3rd ক্লাসের বেল আসতেই সাফায়েত বসা থেকে উঠে দাঁড়িয়ে ২১৬ নাম্বার শ্রেণী কক্ষে হাঁটা ধরে। রুয়াত আজ বসেছে একেবারে লাস্ট বেঞ্চে, যাতে করে সাফায়েতের নজর না পড়ে সেই জন্য। সাফায়েত ক্লাসে ঢুকেই সর্বপ্রথম রুয়াতকে খুঁজতে থাকে। ফার্স্ট বেঞ্চ থেকে খোঁজা শুরু করে, আর লাস্ট বেঞ্চে গিয়ে চোখটা থেমে যায়। রুয়াত লাস্ট বেঞ্চের একেবারে শেষ প্রান্তে বসেছে। বারবার হাত দিয়ে মুখ ঢাকার বৃথা চেষ্টা করছে। সাফায়েত ঠোঁট কামড়ে ধরল। তারপর হোয়াইট বোর্ডের সামনে গিয়ে মার্কার দিয়ে অঙ্ক তুলতে শুরু করলো। সাফায়েত আজ লেনদেন চ্যাপ্টারের সমীকরণের ওপর প্রভাব দেখানোর অঙ্ক করছে। অঙ্কটার জন্য ছকে বোর্ড এঁকে পেছনে ফেরে সামনের টেবিলের ওপরে বইয়ের দিকে তাকিয়ে বলে, পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ পাওয়া গেল। এটা কি এই ছকে আসবে মিস রুয়াত? আপনি বলুন। রুয়াত হকচকিয়ে গেল। আশেপাশে তাকিয়ে সাফায়েতের দিকে তাকালো। সাফায়েত রুয়াতকে এখনো দাঁড়াতে না দেখে গম্ভীর কণ্ঠে বলল, মিস রুয়াত, এদিকে ওদিকে না তাকিয়ে দাঁড়িয়ে বলুন। রুয়াত দাঁড়ালো। কলমে মাথা দিয়ে বেঞ্চে দাগতে দাগতে বলে, এটা স্যার কোনো লেনদেনই না। তাহলে এখানে আসবে কেন? লেনদেন না কেন? কারণ স্যার, আমরা লেনদেন তাকেই বলতে পারি যখন সেটাকে টাকায় পরিমাপ করা হয়। এখানে ফরমায়েশ পেয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, সেই জন্য এটা লেনদেন নয়। সিট ডাউন। রুয়াত হাঁপ ছেড়ে বসলো। সাফায়েত বোর্ডে অঙ্ক করলো, অর্ধেক করিয়ে আবারও পেছনে ফিরে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, এতটুকু সবাই বুঝেছেন? সবাই মাথা ঝাঁকালো। সাফায়েত বাকি অর্ধেকটা খাতায় করতে বলল সবাইকে। রুয়াত ব্যাগ থেকে খাতাটা বের করে পুরো অঙ্কটা করে নিল। সাফায়েতরা মাঝখানে এপাশ ওপাশ করে হেঁটে হেঁটে দেখছে। রুয়াত দাঁড়িয়ে খাতাটা বাড়িয়ে দিয়ে বলল, স্যার, অঙ্কটা। সাফায়েত রুয়াতের খাতায় থাকা অঙ্কটায় চোখ বোলালো। ঠিকই আছে, তবে হাতে নিয়ে দেখলো না। হেঁটে নিজের জায়গায় চলে গেল। রুয়াত হতভম্ব হয়ে দাঁড়িয়ে সাফায়েতের দিকে তাকিয়ে রইল। আরো কয়েকজন স্টুডেন্ট সাফায়েতকে অঙ্কটা দেখানোর জন্য খাতা বাড়িয়ে দিল। সাফায়েত ৩-৪ জনের খাতা দেখলো। তারপর পেছনে ফিরে হোয়াইট বোর্ডের ডাস্টার দিয়ে পরিষ্কার করে নিবে তখনই সময় ছাত্রলীগের কয়েকটা ছেলে দরজার সামনে দাঁড়িয়ে বলে, আসতে পারি স্যার? সাফায়েত ঘাড় ব্যাকিয়ে তাকালো। কি চাই? ছাত্রলীগের মধ্যে থাকা নেহাল নামের ছেলেটা শার্টের কলার পেছন থেকে টেনে নিয়ে বলল, স্যার, মিছিলে নামতে হবে, তাই ছেলেগুলোকে চাই। আপনি ছেলেগুলোকে ছেড়ে দিন। সাফায়েত হাত ঘড়িতে সময় দেখলো। এখনো 10 মিনিট বাকি। 10 মিনিটস পরে ছেড়ে দিচ্ছি, এখন আসতে পারো। স্যার, লাগবে এখনই। 10 মিনিটস পর ওদের দিয়ে কি করব? বাইরে প্রিন্সিপালের হুকুম আছে ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য। সো কুইকলি ছেড়ে দিন।
আর অন্যান্য ক্লাসের টিচাররাও ছেড়ে দিয়েছে স্টুডেন্টদের। আপনি কেন ছাড়ছেন না? সাফায়েত এগিয়ে আসলো, ছেলেগুলোর দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, আমি কি বলেছি কথাটা কানে যায়নি তোমার? আমার ক্লাস শেষ হবে, আমি ক্লাস থেকে বের হব, তারপর নিয়ে যাবে। আর অন্যান্য টিচারদের সাথে মোটেও আমায় কম্পেয়ার করবে না। তারা ছেড়ে দিয়েছে, বাট আমি ছাড়বো না। এখন এসো। ছেলেগুলো চলে গেল। দলনেতা রোহানের কাছে গিয়ে বলল, সাফায়েত নামের টিচারটা ছেলেদেরকে ছাড়ছে না। রোহান ভুরু কুচকালো। প্রায় এই শিক্ষকের নাম শুনেছে সে, কিন্তু সামনাসামনি এখনো দেখেনি। ক্লাস তো বছরে 2-1টা হয়ই, না দেখাটাই স্বাভাবিক। রোহান মাঠ থেকে ক্লাসের দিকে গেল। সেখানে সাফায়েত আছে। আসসালামু আলাইকুম স্যার, শুনলাম আপনি ছেলেদেরকে ছাড়তে রাজি হচ্ছেন না। সাফায়েত সেই ছাত্রদের সাথে অচেনা এক ছেলেকে দেখে বলে, ক্লাস টাইম শেষ হোক, চলে যাবে। ছেড়ে দিন ওদের, ওরা ক্লাস না করলেও ওরা এক্সামে পাস, তাই একটু একটু খারাপ হবে না। 10 মিনিট তো, আগে ছাড়লে কি হবে? নেহাল নামের ছেলেটা বলে উঠল, এই তোরা হা করে বসে আছিস কেন? ওঠ, তাড়াতাড়ি আয়। চকিত ফিরে তাকালো সাফায়েত, তারপর ক্লাসে ছাত্রদের দিকে তাকিয়ে বলে, আমার অনুমতি ব্যতীত একটা ছেলে জাস্ট রুম থেকে বের হয়ে দেখো। ট্রাস্ট মি, আজকের পর থেকে আমার ক্লাস তাদের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। আর এই ছেলে, তোমার নাম কি? রোহান অতি বিরক্তির সহিত বলল, রোহান, ভাইস প্রিন্সিপালের ভাগ্নে। নাম জানতে চেয়েছি, তুমি কার কি লাগো সেটা না। কোন বর্ষের স্টুডেন্ট? 3য় বর্ষের। কোন সেকশন? খ সেকশনের। ওদাই তো ক্যাসাল করছেন আপনি, ছেড়ে দিন না ওদের, চলে যায়। ক্লাসের বেল বেজে উঠল। সাফায়েত কিছু বলতে চেয়েও আর কিছুই বলল না। বেল বেজে গেছে, এবার অন্তত নিতে দিন। সাফায়েত হু বলে চলে আসলো। রোহান বিরক্ত নিয়ে সাফায়েতের যাওয়া দেখলো। রুয়াদ পেছন থেকে সব দেখলো। বিরক্ত নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, দেখেন, মিছিল করবেন ভালো কথা, আমাদের বেহুদা ভার্সিটিতে আটকে রাখবেন না। আপনাদের এই মিছিলের চক্করে আমাদের শুধু শুধু ভার্সিটিতে থাকতে হয়। দারুণকে বলে দিবেন, যাতে করে যারা থাকতে না চায় তাদেরকে যেন যেতে দেওয়া হয়। রোহান চকিত ঘুরল রুয়াতের কণ্ঠ শুনে। ফর্সা চেহারার অধিকারী, গোলগাল চেহারা, গোলাপি ঠোঁট, অসম্ভব এক সুন্দরী। ভুরু কুচকে জিজ্ঞাসা করল, নাম কি তোমার? রুয়াত ব্যাগ থেকে কাঁধে নিয়ে বলল, নাম দিয়ে কি কাজ? যেটা বলেছি সেটা যেন মনে থাকে। আদেশ করছো রোহানকে নাকি হুকুম? যা মনে করেন সেটাই। এই রোহানকে কেউ আদেশ বা হুকুম করে না, উল্টে সে সবাইকে আদেশ দেয়, হুকুম করে। জানতে চেয়েছি আমি। নেহাল তাড়া দিল। রোহান ক্লাস থেকে বের হবার আগে রুয়াতকে আরেক নজর দেখে নিয়ে তারপর বের হয়ে গেল ক্লাসরুম থেকে। রুয়াত আর দুটো ক্লাসের বাকি আছে। ক্লাস দুটো শেষ করে মাঠে এসে দাঁড়ায়। মাঠে সব ছাত্রলীগের ছেলে পেলে। নেহাল ছেলেগুলোকে বুঝিয়ে দিচ্ছে কি করতে হবে পৌরসভায় গিয়ে। রোহান পায়ের উপরে পা তুলে বসে আছে চেয়ারে। ভার্সিটির সামনে ও পেছনে গেটের 2 দারোয়ান বসে আছে। কোনো স্টুডেন্ট বের হতে পারবে না। এদিকে 2টা বেজে আসলো বলে 3টার আগে বাসায় পৌঁছাতে হবে রুয়াতের। রুয়াত এগিয়ে গেল সামনের গেটে থাকা দারোয়ানের দিকে। মামা, আমাকে যেতে দিন না, আমার বাসায় আজ মেহমান আসবে, তাড়াতাড়ি যেতে বলেছে। দারোয়ান মানা করে দিল, সে যেতে দিবে না। অফিস থেকে বলে দিয়েছে কাউকে যেতে দিতে না। বিশেষ করে রোহান নামের ছেলেটা বলে দিয়েছে, বিশেষ করে হুঁশিয়ারি দিয়ে। রোয়াদ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলো। সাতারাক ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হয়েছে, একটু কিছু হলে সামনে পেছনে সব গেট আটকে দেয়। সাফায়েত হাত ঘড়িটায় সময় দেখতে থাকে। গেটের দিকে এগিয়ে আসছিল। শারমিন বেগম রুয়াদদের বাসায় পৌঁছে গেছে। সাফায়েতকে বলেছে যেন ফেরার পথে রুয়াদকে নিয়ে আসে। সাফায়েত রুয়াদকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছেন যে, বাসায় যাবেন না? আম্মু আপনাকে নিয়ে যেতে বলেছে, চলুন। রুয়াদ বাসায় ফিরতে পারবে ভেবেই যেন খুশিতে আত্মহারা হয়ে চোখ মুখ দেখেই বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ, চলুন। সাফায়েত গেটের কাছে যেতেই দারোয়ান গেট খুলে দিল। রুয়াদ বের হবে এমন সময় গেটটা আটকে দিল। এই মামা, গেট আটকান কেন? আমি যাব, খুলুন। সাফায়েত পেছনে ফিরল। গেটে কড়া নাড়ল। দারোয়ান গেট খুলল। ওনাকে আসতে দিন। দারোয়ান মেকি হেসে বলল, স্টুডেন্টদের যাইতে মানা করে দিয়েছে স্যার। ওনার আমি কেমনে চাইতে দেই? ওনার দেহাদেহি যদি সকলে যাইতে চাইব, শুধু শুধু কেন ওদেরকে আটকে রাখেন এইভাবে? ওনাকে আসতে দিন, ওনার বাসায় আজ অনুষ্ঠান আছে। আমাদের এই মিছিল টিছিলের জন্য নিশ্চয় তার বাসার প্রোগ্রামটা মিস দিবে না। দারোয়ান রুয়াদকে যেতে দিল। রুয়াদ গেট থেকে বের হয়ে প্রাণ খুলে নিঃশ্বাস নিল। ধন্যবাদ স্যার।
সাফায়েত রিক্সা ডাক দিল। রিক্সা আসতেই রুয়াতকে ইশারা করলো উঠে বসতে। রুয়াত উঠে বসলো। সাফায়েত নিজেও এবার রুয়াতের পাশে বসলো। রুয়াত চেপে গেল সাইডে। সাফায়েত দৃষ্টি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তার দিকে রেখে বলল, উঁচু নিচু রাস্তা, বেশি সরে বসলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। রুয়াত হেসে বলল, না না, পড়বো না। কথাটা শেষ করতে না করতেই রিকশার ঝাঁকুনিতে সামনের দিকে ঝুঁকে পড়তে নিলেই সাফায়েত ধরে ফেলল। রুয়াত লজ্জা পেল। এক্ষুনি তো পড়ে যেতে। রুয়াত জড়সড় হয়ে বসলো। লোকটা একসময় তুমি, আবার আরেক সময় আপনি করে বলে। মাথার স্ক্রু ঢিলা নাকি? এদিকে রোহানের খানে খবরটা পৌঁছে গেছে রুয়াত নামের মেয়েটা চলে গেছে বাসায়। রুয়াতের ক্লাসের ছেলেগুলোর থেকে রুয়াতের নামটা জেনেছে রোহান। যখন শুনলো ওই সাফায়েত নামের টিচার রুয়াতকে নিয়ে গেছে, তখন রাগে কিরমির করে উঠল। কিসের বালের মিছিল? ইচ্ছে করলো মিছিলে আগুন লাগিয়ে দিতে। রুয়াতকে কেন ওই টিচার নিয়ে যাবে? দুই চারটা বকা দিল রোহান সাফায়েতকে মনে মনে। রুয়াত আর সাফায়েত দুজনে একসাথে শিকদার বাড়িতে আসে। ড্রয়িং রুমে বসেছিল শামীমা বেগম আর সানজিদা। সাফায়েত গিয়ে বসলো মায়ের পাশে। সাদমান আসেনি। শারমিন বেগম জবাব দিল, না, কই যেন গেছে উড়নচণ্ডী বাদরটা। রজনী রুমে বসে অপেক্ষা করছিল রুয়াতের জন্য। রুয়াতকে রুমে আসতে দেখে হাতে থাকা সালোয়ার কামিজটা রুয়াতের হাতে ধরিয়ে দিয়ে বলে, একেবারে গোসল সেরে জামাটা পরে আসতে। রুয়াত বিছানায় গাটা এলিয়ে দিল। শরীর তার ভীষণ ক্লান্ত। রজনী রুয়াতকে টেনে উঠালো, ঠেলে ওয়াশরুমে ঢোকালো। মিনিট 20 পর রুয়াত বের হলো। রজনী রুয়াতের চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে মুখে হালকা পাউডার লাগিয়ে দেয়। তারপর মায়ের ফোনে ফোন দিয়ে বলে রুয়াতকে নিয়ে যেতে। রুয়াত বোনের দিকে তাকিয়ে বলে, তুমি যাবে না আমার সাথে? না। আশ্চর্য, যাবে না কেন? কেন যাব না? এটা তুই ভালো করেই জানিস। জোর করবি না একদম। আমি চাই না আজকের মতো আনন্দের দিনে একটা অশান্তি হোক। রুয়াত কিছু বলতো, কিন্তু সামিরা শিকদার চলে আসায় আর কিছুই বলল না। সামিরা শিকদার মেয়েকে নিয়ে চলে গেল। শারমিন বেগম আর সাফায়েতের সাথে কথা বলছে কবির শিকদার। রুয়াতকে শারমিন বেগমের সামনে বসানো হয়। শারমিন শিকদার ব্যাগ থেকে একটা আংটি বের করে সাফায়েতের হাতে ধরিয়ে দিয়ে বলে, পরিয়ে দিতে রুয়াতের হাতে। সাফায়েত আংটিটা নিয়ে হাত বাড়ায় রুয়াতের হাতটা হাতে নেওয়ার জন্য। রুয়াত বাড়িয়ে দেয়। সাফায়েত রুয়াতের হাত ধরে অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দেয়। কেমন অদ্ভুত একটা শিহরণ বয়ে গেল মেরুদণ্ড বেয়ে। সাফায়েত হাতটা ছাড়তেই রুয়াত তড়িৎ গতিতে হাতটা সরিয়ে নিয়ে আসে। কবির শিকদার আর শারমিন বেগম আলোচনা করে 1 সপ্তাহ পরেই বিয়ের ডেটটা ফিক্সড করলো। আজ বৃহস্পতিবার, আগামী শুক্রবারের পরের শুক্রবার বিয়ে। খুব ঘরোয়াভাবেই বিয়েটা হবে। রজনী দরজার আড়াল থেকে বোনের বিয়ের ডেট ফিক্সড হওয়ার কথা শুনে ভীষণ খুশি হয়। তার নিজের জীবনের সুখরা ধরা না দিক, কিন্তু বোনের জীবনের যেন পৃথিবীর সমস্ত সুখ এসে ধরা দেয়। ছাদের ঠিক এক প্রান্তে উদাস ভঙ্গিতে আকাশের পানে তাকিয়ে আছে রজনী। জীবনের সাথে ঘটে যাওয়া না মেলা অঙ্কগুলো পুনরায় মেলাতে চাইছে, কিন্তু না, এই অঙ্কগুলো মিলতে অক্ষম। দীর্ঘশ্বাস ফেলে চোখটা বন্ধ করতেই টুপ করে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। রাত এখন 1:45 বাজে। সবাই ঘুমে বিভোর, অথচ রজনীর চোখে ঘুম নেই। 2 বছর হতে চলল, সে কবে শান্তির ঘুম দিয়েছিল মনেই পড়ছে না। রজনী সন্তর্পণে চোখের অশ্রুটুকু মুছে নিল। এবার রুমে ফেরা উচিত। ঘুমের মেডিসিনটা খেয়ে এবার ঘুমানোর চেষ্টা করা উচিত। ঘরে যাওয়ার জন্য পিছনে ফিরতেই রজনী দেখে রুয়াত ঠিক তার সামনে নির্নিমেষ চেয়ে আছে তার দিকেই। রজনী চমকালো না, মৃদু হেসে বলল, কখন এসেছিস? বুঝতেই পারিনি। রুয়াত কয়েক কদম এগিয়ে আসলো রজনীর দিকে। শাসনের সুরে বলল, তোমাকে আমি কি বলেছিলাম আপা? বলেছিলাম না রাতে ছাদে না আসতে? এখন কয়টা বাজে জানো? রুয়াতের শাসন দেখে রজনীর হাসি পেল, কিন্তু ভেতরটা দমে রাখলো হাসিটা। 1টার মতো বাজে মনে হয়। ঘুম আসছিল না, সেই জন্যই একটু তারাদের সাথে গল্প করতে এসেছিলাম। ঘুম কেন আসবে না? আবার মনে করছো ওই সব, তাই না? রজনী হাসল, কিন্তু এই হাসির রেখায় আনন্দ নেই, একরাশ চাপা তিক্ততা। রজনী রুয়াতের পাশ কাটিয়ে ছাদ থেকে নেমে যেতে যেতে বলল, রুমে গিয়ে ঘুমা, আমাকে নিয়ে অযথা চিন্তা করিস না। রজনী চলে গেল। রুয়াত ততক্ষণে তাকিয়ে রইল রজনীর পানে। যতক্ষণ রজনীকে দেখা যায় ততক্ষণই। সাফায়েতরা সন্ধ্যা নামার পরপরই চলে গিয়েছে শিকদার বাড়ি থেকে। রুয়াত রাতের খাবার খেয়ে ঘুমাচ্ছিল না,
রুমের দরজা খোলা রেখে লাইটটা বন্ধ করে বিছানায় আধ শোয়া হয়েছিল। যেহেতু ছাদে যেতে হলে রুয়াতের রুম ক্রস করেই যেতে হয়, তাই রজনী ছাদে যাওয়ার সময় রুয়াতকে দেখতে পেয়েছিল তার বোন ছাদে যাচ্ছে। সেজন্য শোয়া থেকে উঠে সেও ছুটে আসে বোনের পেছনে পেছনে। রুয়াত একটা দীর্ঘশ্বাস ফেলল। রাতের আকাশে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে বলল, পৃথিবী, তুমি এতটা নিষ্ঠুর কি করে হলে আমার আপার ক্ষেত্রে? সব ভালো মনের মানুষদেরই কেন তুমি এক আকাশ সম কষ্ট দাও? আমার আপার কষ্ট যে আমার সহ্য হয় না। যদি ক্ষমতা থাকতো, আমি ট্রাস্ট মি আপার জীবনের সব দুঃখ, সব তিক্ততা, গ্লানি চিরতরে মুছে ফেলে পৃথিবীর সমগ্র সুখ আনন্দ একটা র্যাপিং পেপারে মুড়ে আপার সামনে মেলে ধরতাম। আপার ধারের কাছে কোনো দুঃখকে আসতে দিতাম না। পৃথিবী, তুমি বড্ড বোকা। মানুষ চিনতে ভুল করো সব সময়। অসৎ খারাপ লোকগুলো কি চির সুখী রাখো, আর সৎ ভালো মানুষদের অসুখে। তোমারও কি এই বিচার হওয়া উচিত ভুল মানুষকে সুখ দেওয়ার জন্য? রুয়াত পৃথিবীর ওপর একরাশ বাজে অনুভূতি নিয়ে ছাদ থেকে নেমে গেল। সাফায়াত আর সাদমান দাঁড়িয়ে আছে বেলকনিতে। সাফায়াত এক দৃষ্টিতে রাস্তায় জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের আলোগুলোতে তাকিয়ে আছে। সাদমানের হাতে কফির মগ। সাদমান গরম ধোয়া ওঠা কফিতে চুমুক দিয়ে বলে, ব্রো, সামনে তো তোমার বিয়ে। আবার কবে তোমার সাথে এইভাবে রাত জেগে রাতের আকাশের মুগ্ধতা দেখব জানা নেই। সাফায়াত ঘাড় বেঁকিয়ে তাকালো সাদমানের দিকে। এমনভাবে ছেলেটা বলছে মনে হয় সে সারাদিন বউ নিয়ে পড়ে থাকবে। হঠাৎ এই কথা কেন বলছিস? কোন কথা? এই যে রাত জাগতে পারবি না। ঠিকই তো বললাম। ভেবে দেখো, তোমার বিয়ে হয়ে গেলে কি আর তুমি বউ রেখে আমার সাথে রাত জাগবে? তখন তড়িঘড়ি করে দরজাটা আটকিয়ে ঘুমিয়ে পড়বে, ডেকেও পাওয়া যাবে না তোমায়। সাফায়েত কানটা টেনে ধরল সাদমানের। হতচ্ছাড়া, তুই সব জানতা নাকি? আমি পুরুষ, সেই জন্য জানি। তার মানে তুই এটা করবি? বিয়ে করে বউকে রেখে ঘর থেকে তো মনে হয় বেরই হবি না, ডেকে টেনেও বের করা যাবে না। সাদমান হাই তুলতে তুলতে বলে, হতেও তো পারে, কারণ আমি আবার বউ পাগলা পুরুষ হব, বইয়ের আঁচল ধরে থাকব। তা আছে নাকি কেউ? সাদমান একরাশ আফসোসের সহিত বলে, তোমার এই হ্যান্ডসাম ভাইটা এখনও সিঙ্গেল বললে বিশ্বাস করবে? না করার কি আছে? তুই কি হ্যান্ডসাম নাকি? সাদমান চুলগুলো পেছনে ঠেলে দিয়ে শার্টের কলারটা ঠিক করে অবাক হয়ে বলে, আমাকে তোমার হ্যান্ডসাম মনে হয় না? কই না তো। তোমার চোখের সমস্যা আছে ভাই, ডক্টর দেখাও। অকালে ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে চোখের মাথা খেয়ে ফেলেছ একেবারে। সত্যি সিঙ্গেল তুই? হ্যাঁ ভাই। প্রেম করার মতো কি মেয়ে তোর কপালে জোটেনি? জুটবে না কেন? আমাকে দেখে মেয়েরা ফিদা হয়ে যায়, তার নমুনা দেখলাম, সেজন্যই তো সিঙ্গেল। হাহা, ব্যাপারটা সেটা না। তাহলে কি? আসলে মনের মতো মেয়ে পায়নি তোমার ভাই এখনও। কেমন মেয়ে চাই তোর? সাদমান আকাশের দিকে তাকালো। ইয়া বড় থালার মতো ছাদের দিকে তাকিয়ে বলল, মেয়েটা হবে শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র, মুখশ্রী জুড়ে থাকবে মায়া। তাকে প্রথম দেখে কিছু একটা ফিল হবে মন গহীন থেকে। সে আশেপাশে থাকলে অদ্ভুত একটা অনুভূতি হবে, ভালো লাগা কাজ করবে। আর তার সাথে প্রথম দেখায় আকাশ পাতাল এক করে বৃষ্টি নামক। সাফায়েত সাদমানের মাথায় টোকা মারল। রুমে যেতে যেতে বলল, জীবনটা কোনো রূপকথার গল্প না যে সে সব কল্পনার মতো হবে। তা অবশ্য ঠিক, কিন্তু কল্পনা করলে ক্ষতি কি? হয়তো আমার চাওয়ার মতোই হবে সব। দোয়া করি মনের মানুষের সাথে তোর সাক্ষাৎ খুব শীঘ্রই হোক। আমিন। সাফায়েত হেসে উঠল। সাদমান আজ আর নিজের রুমে গেল না, সাফায়েতের সাথেই ঘুমিয়ে পড়ল। রজনী রুমে এসে ড্রয়ার থেকে ঘুমের মেডিসিনের পাতা থেকে একটা ট্যাবলেট বের করে খেয়ে নেয়। রুমের লাইটটা বন্ধ করে বালিশে মাথা দিয়ে আরেক বালিশে কান চেপে ধরে ঘুমানোর চেষ্টা করে। মিনিট কয়েক চেষ্টার পর ঘুমেরা এসে হানা দেয় চোখে। রজনী ঘুমিয়ে যায় ঘুমের অতল গহ্বরে। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে কবির শিকদার। সোফায় বসে আছে রোয়াত। রজনী রুমে। কবির শিকদার বাসায় থাকাকালীন খুব প্রয়োজন না হলে রুম থেকে বের হয় না রজনী। এতে করে কবির শিকদারের তেমন কিছু যায় আসে বলে মনেও হয় না। হলে নিশ্চয়ই বড় মেয়েকে রেখে এইবারে খাবার খেতে পারতেন না। খাবার খাওয়ার আগে রোয়াতকে যেভাবে ডাক দেয়, সেইভাবে নিশ্চয়ই রজনীকেও ডাক দিত। এটা নিয়ে ভীষণ মন খারাপ রোয়াতের। রোয়াত বোনকে ছাড়া খায় না। কবির শিকদার খাওয়ার জন্য ডাকলে রোয়াত এটা ওটা বলে খাওয়ার বিষয়টাকে ঘুরিয়ে ফেলে।
কবির শিকদার খাবার খেয়ে হাত মুখ মুছে অফিসের ব্যাগটা কাঁধে নিয়ে রুয়াতের কপালে চুমু খেয়ে বলে, আসছি, আর বিকালে রেডি হয়ে থেকেও, সাফায়েত নিতে আসবে তোমায়। রুয়াত চট করে বলে ওঠে, কেন? পরেক্ষণে জিহবায় কামড় দিয়ে বলে, আচ্ছা। কবির শিকদার এদিকে ওদিকে কিছুক্ষণ তাকিয়ে চলে যায় নিজের কাজে। রুয়াত প্রতিদিন ভার্সিটিতে যায় না, সপ্তাহে 3 দিন দেয়, একদিন পর পর। রুয়াত বসা থেকে উঠে বোনের রুমে চলে যায়। রজনী তখন বিছানায় পা তুলে বসে আছে। রুয়াত রুমে ঢুকতেই রজনী বলে ওঠে, আব্বু চলে গেছে রে। রুয়াত উপর নিচ মাথা নাড়ায়, চলো এখন খেতে যেতে হবে, খিদে পেয়েছে নিশ্চয়ই এতক্ষণে। রজনী বসা থেকে উঠে রুয়াতের সাথে চলে গেল খেতে। স্বামীরা শিকদারও 2 মেয়েকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসলেন তাদের সাথে। বিকালে তখন বাজে আনুমানিক 4:15। আকাশের অবস্থা তেমন একটা সুবিধার না, কেমন যেন মেঘলা মেঘলা করছে। রুয়াত মেজেন্টা কালারের কুর্তি পরে বিছানায় বসে আছে, সামনে দাঁড়িয়ে আছে রজনী আর স্বামীরা শিকদার। রুয়াত রজনীকে ছাড়া যাবে না। এদিকে রজনী রুয়াতকে বারবার বোঝাচ্ছে সে যাবে না, বাবার কানে গেলে নিশ্চয়ই ঝামেলা হবে। তার থেকে বড় কথা, ছোট বোন আর বোনের হবু স্বামীর সাথে গিয়ে সে কি করবে। কিন্তু রুয়াত শুনছেই না। তার বোন কতটা দিন হলো বাড়ির বাইরে যায় না, আজ যখন সুযোগ পেয়েছে সে নিয়েই যাবে তার বোনকে। স্বামীরা শিকদার রজনীর দিকে তাকিয়ে বলল, রুয়াতের সাথে যা, তোর বাবার কানে যাবে না, অনেক দিন হলো বাইরে যাস না, আজ ঘুরে আয়। রজনী বিরোধিতা করল, না মা, আমি যাব না, ওদের মধ্যে আমি গিয়ে কি করব, এর চেয়ে রুমেই থাকি। দেখছিস তো, তুই না গেলে ও যাবে না। সাফায়েত চলে এসে বলল। রজনী রুয়াতের দিকে তাকালো। রুয়াত হাত জোর করে বলল, প্লিজ আপা, রাজি হয়ে যা। অবশেষে রজনী রাজি হলো। রুয়াত খুশিতে জড়িয়ে ধরল বোনকে। অতঃপর আলমারি থেকে মিষ্টি কালারের সালোয়ার কামিজ এনে চটপট রেডি হতো। রজনী সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে গিয়ে পাল্টে আসে, তারপর চুলগুলোকে হাত খোপা করে বলে, চল। রুয়াত তাকালো বোনের দিকে। মুখে কোনো প্রসাধনী নেই, চোখে কোনো কাজল নেই, ঠোঁটে কোনো লিপস্টিক নেই, শুধু মুখ জুড়ে শুভ্রতা ছেয়ে আছে। রুয়াত চুমু খেলো বোনের গালে, আমার আপাই বেস্ট। রজনী রুয়াতের মাথায় চুমু খেলো, চল এবার, আর কিছু বলতে হবে না। রুয়াত মাথা নাড়িয়ে রজনীর হাত ধরে তারপর বেরিয়ে আসলো। তারপর সাফায়েতের নাম্বারে কল লাগালো। সাফায়েত সবেই ভার্সিটি থেকে বের হয়েছে। রুয়াতের ফোন কল পেয়ে ফোনটা রিসিভ করে বলে, ভার্সিটি কেবল শেষ হলো, ওয়েট করুন, আমি আসছি। কেটে দিল সাফায়েত ফোন। পার্কিং থেকে গাড়িটা নিয়ে রুয়াতের বাসার সামনে চলে গেল। রুয়াত আর রজনী বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। সাফায়েত চলে আসলো মিনিট 20 মধ্যে। গাড়ির জানালা দিয়ে দেখলো রুয়াতের পাশে রুয়াতের মা ব্যতীত আরও একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাফায়েত গাড়ি থেকে বের হয়ে সালাম দিয়ে স্বামীরা শিকদার বলল, সাবধানে যাবে। সাফায়াত মেয়ে দুটোকে নিয়ে যেও, আবার সাবধানে দিয়ে যাবে। সাফায়াত বুঝল এটা তাহলে তার সেই বড় মেয়ে, যার সম্বন্ধে কিছু কথা সে শুনেছে। চিন্তা করবেন না আন্টি, যেভাবে নিয়ে যাচ্ছি সেভাবেই দিয়ে যাব। স্বামীরা শিকদারও মুচকি হেসে 2 মেয়েকে ইশারা করলো গাড়িতে গিয়ে বসতে। রুয়াত রজনীর হাত ধরে পেছনে ছিটে বসলো। রজনী রুয়াতকে বলল সামনে গিয়ে বসতে, কিন্তু রুয়াত শুনল না। সাফায়েত ভুরু কুচকালো রুয়াতকে পেছনে বসতে দেখে। বলতেও পারছে না সামনে এসে বসতে। সামনে কেউ না বসলে তাকে ড্রাইভার মনে হয় নিজেকে। সাফায়েত গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট দিতেই ফোনটা বেজে ওঠে। সাদমান কল করেছে। সাফায়েত ব্লুটুথটা কানেক্ট করে কানে নিল। কই তুমি ব্রো? গাড়িতে। গাড়িতে কি করো? তোর মাথা কি করছিস গাধা? কিসের জন্য ফোন দিয়েছিস সেটা বল। আজ না ভাবিকে নিয়ে বেরোনোর কথা তোমার? হ্যাঁ। তো যাচ্ছ না কেন? কে বলল আমি যাচ্ছি না? মানে মানে তোর ভাবিকে নিয়েই বেরিয়েছি। ও শিট, আমাকে না নিয়েই চলে গেলে? লোকেশন সেন্ড করো, আমি কামিং। রমনায় চলে আয়, বাই। সাফায়েত ফোনটা কেটে দিল। লুকিং গ্লাসে তাকাতেই দেখল রুয়াত বোনের কাঁধে মাথা দিয়ে চোখটা বন্ধ করে আছে, আর রজনীর দৃষ্টি বাহিরের দিকে, প্রকৃতির দিকে। রমনা পার্কের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে সাফায়াত, রুয়াত, রজনী। রুয়াত বোনের হাত ধরে চারিপাশ দেখছে। আশেপাশে প্রচুর মানুষের আনাগোনা। আকাশটা আগের তুলনায় আরো ঘুটঘুটে আঁধারে ডুবে গেছে। চারিপাশে ঝড়ো হাওয়া বইছে। রজনী মুগ্ধ হয়ে চারিপাশ দেখে চলছে। রুয়াতের এবার বিরক্ত লাগল। সেই কখন থেকে দাঁড়িয়ে আছে তারা এখানে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমরা?
সাফায়াত ফোনের দিকে দৃষ্টি রেখেই বলে, আর দাঁড়িয়ে থাকতে হবে না, হাঁটা ধরুন। কোথায় হাঁটা ধরব? সামনে। রুয়াদ বোনকে নিয়ে হাঁটা ধরল, হেঁটে ব্রিজটার উপর এসে দাঁড়ালো। সাফায়াত ও দাঁড়িয়ে গেল। ইশারায় বুঝালো এখানে দাঁড়ালেন কেন? রুয়াদ হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে বলে, কয়েকটা ছবি তুলব। এই আপা দাঁড়িয়ে প্রশ্নে। রজনী হকচকিয়ে গেল, এত মানুষের সামনে সে ছবি তুলবে? না না, আমি ছবি তুলব না, তুই দাঁড়া, আমি তুলে দিচ্ছি ছবি। রুয়াদ ফোনটা সাফায়াতের হাতে ধরিয়ে দিয়ে বলে, আমাদের ছবি তুলে দিন তো। রুয়াদ বোনের পাশে দাঁড়িয়ে পোজ নিল। রজনী ঠাই দাঁড়িয়ে রইল। রুয়াদ খোঁচা দিল, পোষ নে আপু। রজনী রুয়াতের হাত ধরে পোষ দিল। সাফায়াত পিক তুলে দিল। পিক তোলার সময় রুয়াতের দিকে পূর্ণ দৃষ্টি দিল। মেজেন্টা কালারের কুর্তিতে বেশ ভালোই লাগছে। ছবি তোলার পরপরই আকশের বুক চিরে ঝুম বৃষ্টির আগমন হল ধরণীতে। সাফায়াত রুয়াতের দিকে তাকিয়ে বলে, ওই ছাউনির নিচে চলুন। রুয়াত দৌড়ে ছাউনির নিচে গেল। সাফায়াত রজনীও আসল। রুয়াত মাথা থেকে বৃষ্টির পানি ঝেড়ে ফেলতে ফেলতে বলে, ঘুরার জন্য আর দিন পেলেন না? বৃষ্টির দিনই আসতে হল। সাফায়াত আকাশের দিকে তাকিয়ে বলে, আমাকে কি সবজান্তা মনে হয় আপনার? সকালের রোদ দেখে কেউ ভেবেছিল বিকেলে বৃষ্টি হবে। সাফায়াত পকেট থেকে ফোন বের করে সাদমানকে ফোন করে। বিরক্তের সহিতে বলে, কই তুই? তোর জন্য অপেক্ষা করতে করতে শহীদ হয়ে যাচ্ছি। সাদমান গাড়ি থেকে দুটো ছাতা নিয়ে একটা ফুটিয়ে রমনার ভেতর ঢুকতে ঢুকতে বলে, এই তো আমি এসে গেছি ব্রো। তোমরা কোথায় দাঁড়িয়ে আছো? ছাউনির নিচে। ওকে ম কামিং। রুয়াত সাফায়াতের কথোপকথনগুলো শুনল। কে আসছে? সাফায়াত ফোন পকেটে ভরতে ভরতে বলে, আমার ছোট ভাই। নাম কি? সাদমান হোসাইন। ওহ, সে কত দূর? ওই তো এসে পড়েছে। সাফায়াত সামনের দিকে দৃষ্টি দিয়ে বলল। রুয়াত তাকালো। ব্লু কালারের শার্ট পরিহিত, মাথায় ছাতা নিয়ে এদিকে এগিয়ে আসছে। ধবধবে ফর্সা শরীরের রং। সাফায়াতের থেকেও উজ্জ্বল রং তার। সাদমান সাফায়তদের সামনে এসে মুখে হাসি ঝুলিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছেন? রুয়াত মুচকি হেসে বলে, ওয়ালাইকুমুস সালাম। ভালো আছি। আপনি? আমি তো ফার্স্ট ক্লাস আছি। তো ভাই চলো রেস্টুরেন্টে যাওয়া যাক। ছাতাটা দে। সাদমান হাতে থাকা ছাতাটা সাফায়াতের হাতে দেয়। সাফায়াত ছাতাটা ফুটিয়ে রুয়াতের দিকে তাকিয়ে বলে, আসুন। রুয়াত বোনের দিকে একবার তাকায়। আপু আমি আপনি হবে এক ছাতার তলে। ভিজে যাব তো। সাফায়াত তপ্ত শ্বাস ফেলল। এ মেয়ে যে ভীষণ বোন পাগল তা এতক্ষণে বুঝে গেছে। একটুর জন্য ও হাত ছাড়া করেনি রজনীর। আপনি আসুন। রজনীকে সাদমান নিয়ে আসবে। রুয়াত বোনের হাত ছেড়ে দিয়ে বলে, আপু তুমি এই ভাইয়াটার সাথে আসো। রজনী তাকালো সাদমানের দিকে। সাদমান এতক্ষণ খেয়ালি করেনি রজনীকে। সাদমান সাফায়ত এর দিকে চেপে গিয়ে বলে, ব্রো এটা তোমার শ্যালিকা? হ্যাঁ বড় শ্যালিকা। মানে আমার বড় সে তাহলে? হ্যাঁ। সাদমান হতাশ হল। এত সুন্দর একটা মেয়ে তার সিনিয়র দেখে। সাফায়াত রুয়াতকে নিয়ে চলে গেল। সাদমান রজনীর সামনে দাঁড়িয়ে বলল, আসুন মিস সিনিয়র। রজনী ছাতার নিচে দাঁড়াল। সাদমানের থেকে অনেকটাই দূরত্ব রেখে।
সাদমান রজনীর দিকে তাকালো। খুবই সুশ্রী রূপ মেয়েটার, সাদামাটা মুখের গড়ন, মনের মতোই তো সব হচ্ছিল। বৃষ্টিও পড়ল প্রথম সাক্ষাতে। কিন্তু এ তো সিনিয়র। বিষয়গুলো নিয়ে ভাবতে ভাতেই রেস্টুরেন্টে এসে পৌঁছে গেল। সাফায়াত রুয়াতকে নিয়ে এক টেবিলে বসেছে। সেখানে চেয়ার দুটোই। সাফায়াত সাদমানকে টেক্সট করে বলল রজনীকে নিয়ে আলাদা বসতে। সাদমান রেস্টুরেন্টের ভেতরে এসে একটা ফাঁকা চেয়ারে বসে রজনীকে বলল, মিস সিনিয়র এখানে বসুন। ব্রো আর ভাবির ওদিকে না যাওয়াটাই বেটার, তাদের স্পেস দরকার। রজনীও বুঝল বিষয়টা, সেজন্য সাদমানের সামনে চেয়ার টেনে বসল। সাদমান মেনু কার্ড দেখে বলে, কি খাবেন সিনিয়র? রজনী বিরক্ত লাগছে এই ডাকটা, সাদমানের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বলে, আমি যেহেতু আপনার সিনিয়র তাই সিনিয়র না ডেকে আপু বলে ডাকুন, শুনতে ভালো দেখাবে। সাদমান তড়িৎ গতিতে রজনীর পানে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, আপু ডাক আমি? ইম্পসিবল মিস সিনিয়র, আপনাকে আপু ডাকটা হজম হবে না আমার। মিস সিনিয়রই বেস্ট। রজনী কথা বাড়াল না। সে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরতে। কি খাবেন বললেন না তো? যা ইচ্ছে হয় অর্ডার দিন। সাদমান ওয়েটারকে ডেকে বার্গার আর কোক অর্ডার দিল। রুয়াত বোনকে সাদমানের সাথে বসতে দেখে নিশ্চিন্ত হয়। সাফায়াত চিকেন তন্দুরি আর বার্গার অর্ডার দিছে। ওয়েটার এসে খাবার দিয়ে গেলে সাফায়াত রুয়াতকে বলে, খাওয়া শুরু করুন। রুয়াত চিকেন তন্দুরি খাওয়া শুরু করল। আমাদের বিয়েটা কিন্তু হচ্ছে রুয়াত। জানি। এখনো কোনো অমত আছে আপনার? না। মন থেকেই করছেন বিয়ে? না মস্তিষ্ক থেকে বিয়েটা করছি। মানেটা সিম্পল। মন থেকে বিয়ে করলে মুখে আমার লাজুক হাসি থাকত। কিন্তু আমার মুখে কোনো লাজুক হাসি দেখেছেন? হ্যাঁ দেখেছিলাম সেদিন। কোনোদিন? যদিন রিকশা থেকে পড়ে যেতে নিয়েছিলেন। রুয়াতের মুখ চুপসে গেল। এ লোক এখনো মনে রেখেছে ওটা। আবার শরমও দিচ্ছে। সাফায়াত বাঁকা হাসল রুয়াতকে চুপ হতে দেখে। মনে মনে বলল, আপনি ঠেস দিয়ে কথা বলতে জানলে আমিও কম জানি না মিস রুয়াত। বিয়েটা যেহেতু হচ্ছেই তাই নিজেকে অত ভদ্র আপনার সামনে রেখে লাভ নেই। ক্রমশ বেরিয়ে আসবে। এদিকে সাদমান খাচ্ছে আর রজনীকে আর চোখে দেখছে। রজনী বেশ বুঝতে পারছে কিন্তু বলছে না কিছু। সাদমান বার্গারে কামড় দিয়ে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা হাতে নিয়ে বলে, মিস সিনিয়র আপনি কি ম্যারিড? রজনী থমকে গেল কথাটা শুনে। হাতে থাকা বার্গারটা প্লেটে আকস্মিক পড়ে গেল। আশেপাশে তাকালো। পাশ থেকে টিস্যু নিয়ে হাত মুছে বলল, না আমি ম্যারিড না। সাদমানের মুখে অজান্তেই হাসি ফুটল। পড়াশোনা করছেন এখনো? না। শেষ পড়াশোনা? না। সাদমান অবাক হল। তাহলে করেনটা কি আপনি? জব করেন? রজনী বিরক্ত নিয়ে বলল, না। আমি বাসাতেই থাকি। সাদমানের কৌতূহল হচ্ছে রজনীকে নিয়ে। রজনী কি রুয়াতের আপন বোন নাকি কাজিন? রজনী রুয়াতকে মেসেজ দিল, আমি বাসায় যাব রুয়াত। ভালো লাগছে না। রুয়াত মেসেজটা পড়েই বসা থেকে উঠল। সাফায়াত আকস্মিক রুয়াতের উঠে দাঁড়ানো দেখে রুয়াতের মুখের দিকে তাকাতেই রুয়াত বলে, বাসায় ফেরা উচিত আমাদের। সন্ধ্যা হয়ে গেছে। সাফায়াত তাকালো থাই গ্লাসের দিকে। সত্যি সন্ধ্যা হয়ে এসেছে। সাফায়াত বিল পে করে সাদমানদের টেবিলে আসলো।
সাদমান এখনো খাচ্ছে। সাফায়াত বিরক্ত নিয়ে বলল, আরো 3-4টা খাবার অর্ডার দেই। খেয়ে এখানেই থেকে যা আজকের রাতটা। সাদমান বার্গারের লাস্ট টুকরোটা মুখে দিয়ে টিস্যু হাতে নিয়ে উঠে বলে, নো ব্রো, আমার পেট ভরে গেছে। সাফায়াত রুয়াতের দিকে তাকিয়ে বলে, চলুন। রুয়াত বোনের হাত ধরে হেঁটে বের হয় রেস্টুরেন্ট থেকে। রজনী রুয়াতের কানে ফিসফিস করে বলে, আমি কি বাচ্চা যে হাত ধরে ধরে হাঁটিস? রুয়াত হাসল, কিছু বলল না। গাড়িতে উঠে মনে মনে বলল, আমার কাছে তুমি বাচ্চাই আপু, তোমাকে যে কেন সাথে সাথে রাখছি তা তুমি বেশ বুঝতে পারছো। সাদমান তার গাড়ি করে বাসায় চলে যায়। আর সাফায়াত রুয়াতদের বাসায় পৌঁছে দিয়ে আসে। পরের দিন সকালে রুয়াত ভার্সিটি আসে। ভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকতে না ঢুকতেই রোহান এসে সামনে দাঁড়াল। রুয়াতের কপালে দু ভাঁজ পড়ল। চুলগুলো উস্খুস্কো, শুষ্ক ঠোঁট। কেমন একটা অগোছালো ভাব রোহানের মধ্যে। তার জানা মতে এই ছেলেটা বেশ পরিপাটি স্টাইলিশ সেজে আসে ভার্সিটিতে। রুয়াত পাশ কাটিয়ে চলে যেতে নিলে রোহান পথ আগলে দাঁড়াল। রুয়াত রাগান্বিত হয়ে বলল, আশ্চর্য, সমস্যা কি আপনার? সরে দাঁড়ান সামনে থেকে। রোহান সরল না, আগের ন্যায় দাঁড়িয়ে থাকল। মেয়েটাকে ফাইনালি দেখতে পেল। তৃষ্ণার্ত চোখ দুটো শীতল হল। কাল ভার্সিটি আসোনি কেন? আমার বিয়ে হবু জামাই নিয়ে ঘুরতে গেছিলাম। রোহান হাসল। রুয়াত সত্যিটাই বলল, কিন্তু রোহান ফান হিসেবে ধরে নিল। নেক্সট টাইম থেকে ভার্সিটি মিস দিবা না, প্রতিদিন আসবে। আপনার কথা মতো চলতে হবে নাকি আমার? সব না কিছুটা। সরুন সামনে থেকে। রোহান সরে দাঁড়ালে। নাও সরে দাঁড়ালাম, ক্লাসে যাও, আর কোনো ছেলে ফ্রেন্ডের সাথে মিশবে না। তো আপনি কি মেয়ে? শাট আপ। আমি মেয়ে হতে যাব কেন? আমি ছেলেই। তো আপনি কেন কথা বলছেন আমার সাথে? আমার বিষয় আলাদা, তা শোনো কি বলছি। তোমার ফেসবুক অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করোনি কেন? রুয়াত চলে যেতে যেতে বলে, সরি, অপরিচিত মানুষদের লিস্টে অ্যাড করি না। রোহান রুয়াতের চলে যাওয়ার পানে তাকিয়ে মাথা চুলকে হাসল। নেহাল রোহানের দিকে অবিশ্বাসের চাহনি নিয়ে বলে, হোয়াট সো রং উইথ ইউ রোহান? একটা মেয়ের পিছে এভাবে ঘুরছিস কেন? এটা তোর স্বভাবের সাথে যাচ্ছে না একদমই। রোহান নেহালের গলা এক হাত দিয়ে জড়িয়ে ধরে মাঠের মাঝখানে হেঁটে এসে বলে, মনের উপর কন্ট্রোল রাখা বড় দায় নেহাল। তার মানে তুই? রোহান ছেড়ে দিল নেহালকে। দুহাত মেলে দিয়ে চোখ বন্ধ করে বলল, ইয়েস নেহাল, আই অ্যাম ইন লাভ। কালকে সারাটা দিন চাতকের মতো খুঁজেছি পুরো ভার্সিটি এই মেয়েটাকে। একদিন না দেখাতেই কি অবস্থা হয়েছিল আমার, ইউ নো না। নেহাল ভীষণ অবাক হচ্ছে এই রোহানকে দেখে। রোহানের মতো মানুষ কোনো মেয়েকে ভালোবাসছে, তাও সেটা নিজ থেকে আগ বাড়িয়ে। এদিকে শিকদার বাড়িতে রজনী নিজের রুমে বসে আছে। বাহিরেই ড্রয়িং রুমে রুয়াতের বিয়ের শাড়ি দেখা হচ্ছে। স্বামীরা শিকদার ডেকে গেছে রজনীকে, কিন্তু রজনী যায়নি। বেনারসি দেখলেই তার অতীত মনে পড়ে। এই তিক্ত অতীত চেয়েও পারছে না ভুলতে। লাল যেমন প্রণয়ের রঙে রাঙিয়েছিল তাকে, তেমনি এই লালই তাকে ধ্বংসের দিকে ধাবিত করেছে।